আসসালামু আলাইকুম। আজমপুর মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাস হতে সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুজ্জামান, সহকারী শিক্ষক, আজমপুর মাধ্যমিক বিদ্যালয়, মিরপুর, কুষ্টিয়া। তো প্রিয় শিক্ষার্থী সহ যারা দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নিয়ে। তো দ্বিতীয় অধ্যায়ে আমরা গতদিন পানির বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা পানি বিশুদ্ধকরণ নিয়ে কথা বলবো। পানি, তাই না? তো পানি সৃষ্টিকর্তা, বিধাতা বা আল্লাহ তাআলা যেটাই বলি না কেন, তার অশেষ একটি নিয়ামত, তাই না? তো প্রথমেই আমি বলেছিলাম যে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে পানি বিশুদ্ধকরণ। পানি বিশুদ্ধকরণ। তাহলে পানি আমরা যেটা ব্যবহার করি, সেটা যে কোনো পানি যদি আমরা ব্যবহার করি তাহলেই হলো না, পানিটা বিশুদ্ধ করতে হয় এক একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে? আমরা ভূপৃষ্ঠে যে পানি পাই তাতে নানা রকম ক্ষতিকর পদার্থ কিন্তু মিশে থাকতে দেখি, তাই না? তো এই পদার্থগুলো বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে, এমনকি আমাদের জীবন ধ্বংসকারী জীবাণু তার মধ্যে কিন্তু থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, তাই ব্যবহারের আগে পানি বিশুদ্ধ করে আমাদেরকে নিতেই হবে। তো ভূগর্ভ, আমরা জানি যে পানির দুইটা উৎস, একটা হচ্ছে ভূপৃষ্ঠস্থ, একটা হচ্ছে ভূগর্ভস্থ। উপরিস্থ বা ভূপৃষ্ঠ বলতে মাটির উপরে আমরা যে উৎসগুলো থেকে পানি পেয়ে থাকি, আর ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচ থেকে যে পানিগুলো উঠিয়ে নেওয়া হয় সেটাকে বোঝানো হচ্ছে, সেটি হচ্ছে ভূগর্ভস্থ পানি। প্রিয় শিক্ষার্থী, ভূগর্ভের পানি সাধারণত রোগ জীবাণু মুক্তই থাকে, কিন্তু এই পানিতেও কিন্তু আর্সেনিকের মতো নানা রকম ক্ষতিকর পদার্থের উপস্থিতি কিন্তু আমরা আছে, সবাই কিন্তু আমরা জানি। তাহলে ওর ভিতরে একটা ক্ষতিকর পদার্থ নাম জানলাম হচ্ছে কি, আর্সেনিক। হ্যাঁ, আর্সেনিক ভূগর্ভস্থ পানির মধ্যে কিন্তু থাকে। এই আর্সেনিকটা খুব ক্ষতিকর। আর্সেনিকের কারণে আর্সেনোকোসিস রোগ হয়ে থাকে, এটা আমরা কিন্তু জানি। তো পানি কিভাবে বিশুদ্ধ করা হবে সেটি নির্ভর করে এটি কোন কাজে ব্যবহার করা হবে তার উপরেই কিন্তু। স্বাভাবিকভাবে আমরা খাওয়ার জন্য অত্যন্ত বিশুদ্ধ পানি আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অন্যান্য কাজ যেমন জমি সেচের কাজে আমরা তত বিশুদ্ধ পানি কিন্তু আমাদের প্রয়োজন পড়ে না। তবে সাধারণত বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু পানিগুলোকে বিশুদ্ধ করা হয়ে থাকে। এর ভিতরে আছে পরিস্রাবণ, ক্লোরিনেশন, স্ফুটন, পাতন ইত্যাদি আর কি। তো এই প্রক্রিয়াগুলো সম্পর্কে আমরা একটু কথা বলবো। প্রথমেই আসি পরিস্রাবণ, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই পরিস্রাবণ নিয়ে কথা বলবো। পানি বিশুদ্ধ করণের একটা প্রক্রিয়ার নাম হচ্ছে পরিস্রাবণ, ঠিক আছে? পরিস্রাবণ পদ্ধতি। এই পদ্ধতিতে পানি বিশুদ্ধ করা হয়ে থাকে। তো পরিস্রাবণ হলো, মূল বিষয়টা আমাদের জানা দরকার। পরিস্রাবণটা কি? পরিস্রাবণ হলো তরল আর কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়া। সহজ কথায় কি বললাম, যে তরল আর কঠিন পদার্থর মধ্যে থেকে কঠিন পদার্থগুলোকে আলাদা করে ফেলা, এই মূল বিষয়টাই হচ্ছে পরিস্রাবণ, ঠিক আছে? পানিতে অদ্রবণীয় যেগুলো দ্রবীভূত হয় না বা গুলে যায় না, সেটা হচ্ছে অদ্রবণীয়। বিভিন্ন রকম ধূলিকণা, বালিকণা থেকে শুরু করে নানা রকম ময়লা আবর্জনা কিন্তু থাকতেই পারে। তো এদেরকে পরিস্রাবণ করে পানি থেকে দূর করা হয়ে থাকে। এটি করার জন্য পানিকে বালির স্তরের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়ে থাকে, ঠিক আছে? তখন কি হয়, যে পানিতে অদ্রবণীয় যে ময়লা কণাগুলো থাকে সেই ময়লা কণাগুলো বালির স্তরে কিন্তু আটকিয়ে যায়। বালির স্তর ছাড়াও খুব সূক্ষ্মভাবে তৈরি কাপড় ব্যবহার করেও কিন্তু এই পরিস্রাবণ করা যায়, অর্থাৎ ছাঁকনির মতো সেকে নেওয়া। বর্তমান সময়ে আমরা যে ফিল্টারগুলো ব্যবহার করে থাকি, এই ফিল্টারের যে প্রক্রিয়া, এটি কিন্তু উন্নত মানের পরিস্রাবণ করা হয়ে থাকে সেখানে, ঠিক আছে? এই উন্নত মানের যে সামগ্রী দিয়ে পানিকে বিশুদ্ধ করা হয় যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটাই হচ্ছে পরিস্রাবণ। যে শিক্ষার্থী,
আমার মনে হয় এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা একটি বিষয় দেখলাম পানি বিশুদ্ধকরণের পরিস্রাবণ পদ্ধতি, আরেকটি দেখব হচ্ছে ক্লোরিনেশন পদ্ধতি। ঠিক আছে, আমরা পানি বিশুদ্ধকরণের পরিস্রাবণ পদ্ধতি দেখেছি, এরপরে আমরা জানবো হচ্ছে ক্লোরিনেশন পদ্ধতি। হ্যাঁ, একটা পদ্ধতির নাম হচ্ছে ক্লোরিনেশন পদ্ধতি। ক্লোরিনেশন এটা আবার কি জিনিস, তাই না? নাম শুনে একটা ক্লোরিন কথাটা কিন্তু আসছে, ক্লোরিন থেকে ক্লোরিনেশন। যদি পানিতে রোগ জীবাণু সৃষ্টিকারী জীবাণু থাকে তবে তা অবশ্যই দূর করতে হবে, এবং সেটি করা হয় জীবাণুনাশক ব্যবহার করে। পানির মধ্যে যদি জীবাণু থাকে সেই জীবাণুযুক্ত পানিতে জীবাণুমুক্তকরণ বিভিন্ন উপাদান মিশ্রিত করে সেখান থেকে জীবাণুগুলোকে দূরীভূত করা হয় বা দূর করা হয়ে থাকে। তো নানা রকম জীবাণুনাশক পানি বিশুদ্ধ করার কাজে ব্যবহার করা হয়, এদের মাঝে অন্যতম হচ্ছে ক্লোরিন গ্যাস। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এই ক্লোরিনেশন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে জীবাণুনাশক হিসাবে ক্লোরিন গ্যাস। ঠিক আছে, এই ক্লোরিন গ্যাস ব্যবহার করে পানিকে জীবাণুমুক্ত করা হয়ে থাকে, ক্লোরিন গ্যাস। ঠিক আছে, এছাড়াও ব্লিচিং পাউডার দিয়ে কিন্তু পানিটা জীবাণুমুক্ত করা হয়। ব্লিচিং পাউডারের সংকেতটা আমাদের জানা উচিত, এটি সাধারণত পরীক্ষাতে আসে। ব্লিচিং পাউডারের সংকেত কি লিখো। প্রিয় শিক্ষার্থী, একটি সহজ পদ্ধতি তোমাদের শিখিয়ে দিই। ব্লিচিং পাউডার, দেখো ব্লিচিং পাউডার এর সংকেতটা কি, এর একটা রাসায়নিক সংকেত আছে। এই রাসায়নিক সংকেতটা লিখবো তোমাদের মনে রাখার জন্য। আমি একটা গল্প বলি। তো মনে করো যে আমার এক বৃদ্ধ দাদা ছিল। তো একবার রাত্রের বেলায় বাসায়, যেহেতু গ্রামাঞ্চলে বাসা, তাহলে গ্রামাঞ্চলের বাসা যেহেতু মুরগি তো সবার বাড়িতে থাকেই, ম্যাক্সিমাম বাড়িতেই থাকে। তো দাদা রাত্রে টের পেয়ে গেছে যে শেয়ালে মুরগি ধরতে এসেছে। তখন তিনি দ্রুত চিৎকার করে বলল, এই শিয়াল আলো রে, শিয়াল শিয়াল। ঠিক আছে, শিয়াল আলো রে, শিয়াল শিয়াল আঞ্চলিক ভাষায় বলছে। তাহলে দেখো এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি, শিয়াল আলো রে, শিয়াল শিয়াল, তাহলে দেখো ব্লিচিং পাউডারের সংকেত কিন্তু আমরা লিখতে পারবো। দেখো ব্লিচিং পাউডারের সংকেতটা হচ্ছে CaOCl। এবার এটা একটু ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই, এটা এখানে দেখো ClCl, শিয়েল আলো, শিয়েল ক্যালসিয়াম, এতে ক্যালসিয়াম বোঝাচ্ছে। শিয়েল আলো রে, শিয়েল শিয়েল, শিয়েল আলো রে কথাটা মিলানোর জন্য আলো ওতে অক্সিজেন, শিয়েল শিয়েল, ক্লোরিন ক্লোরিন, ClCl। তাহলে দেখো খুব সহজে কিন্তু আমরা ব্লিচিং পাউডারের সংকেতটা মনে রাখতে পারছি একটা ছন্দের মাধ্যমে, শিয়েল আলো রে, শিয়েল শিয়েল। আচ্ছা যাই হোক, দেখো এই ব্লিচিং পাউডারের সাহায্যে কিন্তু আমরা পানি বিশুদ্ধ করতে পারছি। এই ব্লিচিং পাউডারের ভিতরে আছে দেখো ক্লোরিন। এই ক্লোরিন জীবাণু ধ্বংস করতে পারে, এবং এই বিশুদ্ধকরণের কাজে অর্থাৎ পানি বিশুদ্ধকরণের কাজে ব্লিচিং পাউডারটা ব্যবহার করা হয়। আমাদের দেশে বন্যার সময় পানি বিশুদ্ধ করানোর জন্য যে ট্যাবলেট বা কিট কিন্তু ব্যবহার করা হয়, সেটি কি তোমরা জানো? সেটি হচ্ছে মূলত সোডিয়াম হাইপোক্লোরাইড। সোডিয়াম হাইপোক্লোরাইড, সেটার নাম হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড। এটুকু মনে রাখবা যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের নাম কি, এটিও কিন্তু MCQ আসে অথবা 1 মার্কের প্রশ্নে কিন্তু তোমাদের এসে থাকে। এটি কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে। সোডিয়াম হাইপোক্লোরাইডের সংকেতটা একটু তোমরা জেনে রাখবা, সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম হাইপোক্লোরাইড NaOCl, এর মধ্যেও কিন্তু এই ক্লোরিন আছে। ঠিক আছে, তাহলে এই ক্লোরিনটা কি করে, পানি বিশুদ্ধকরণের কাজে ব্যবহার করা হয়। তাহলে সোডিয়াম হাইপোক্লোরাইড বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নামে এটি পরিচিত। ঠিক আছে, এর মাঝে যে ক্লোরিন থাকে সেটি পানি বিশুদ্ধকরণের কাজে কিন্তু ব্যবহার হয়ে থাকে। সাধারণত বন্যাযুক্ত এলাকায় এই ট্যাবলেটটা ব্যবহার করা হয়ে থাকে। এটি রোগ জীবাণু কিন্তু ধ্বংস করে থাকে। এছাড়াও ওজোন গ্যাস দিয়ে অথবা অতি বেগুনি রশ্মি দিয়েও কিন্তু পানিতে থাকা জীবাণু ধ্বংস করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা বোতলজাত কারখানায় এই পদ্ধতিতে ব্যবহার করে রোগ জীবাণুমুক্ত করা হয়ে থাকে ওজোন গ্যাস দিয়ে। ঠিক আছে, O3 তে হচ্ছে ওজন বোঝায়, এই ওজোন গ্যাস দিয়ে
পানি বিশুদ্ধকরণ করা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী। আরেকটি বিষয় আমরা এখন দেখব, সেটি হচ্ছে স্ফুটন। ঠিক আছে, ক্লোরিনেশন দেখলাম, এরপরে আমরা দেখব হচ্ছে স্ফুটন পদ্ধতি সম্পর্কে আমরা একটু কথা বলবো। স্ফুটনটা কি, নাম শুনেই বুঝতে পারছো যে এর ভিতরে ফোটানোর কোনো কিছু একটা থাকতে পারে, তাই না? স্ফুটন পদ্ধতি। হ্যাঁ, এই স্ফুটন পদ্ধতিতে কি করা হয়, পানির স্ফুটনের কথা তোমরা মনে হয় জানো, আমি যেটি আমার মনে হয়, এ প্রক্রিয়ায় কি পানিকে জীবাণুমুক্ত করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। পানিকে খুব ভালোভাবে ফুটালে এতে উপস্থিত জীবাণু কিন্তু ধ্বংস হয়ে যায়। প্রশ্ন তোমাদের হতে পারে যে জীবাণুমুক্ত করার জন্য কতক্ষণ পানি ফুটাইতে হবে, তাই না? প্রশ্ন জাগে। হ্যাঁ, এই ফোটা শুরু হওয়ার পর থেকে 15 থেকে 20 মিনিট ফুটালে, ঠিক আছে, 15 থেকে 20 মিনিট পানি ফুটাইতে হবে। ঠিক আছে, বিশুদ্ধকরণের জন্য 15 থেকে 20 মিনিট পানি ভালোভাবে ফুটাইলে সেই পানি কিন্তু জীবাণুমুক্ত হয়। বাসা বাড়িতে সাধারণত খাওয়ার জন্য এটি সহজ এবং সাশ্রয়ী একটি প্রক্রিয়া। এটি হচ্ছে স্ফুটন। এরপরে আর একটা বিষয় আমরা দেখব, সেটি হচ্ছে পাতন প্রক্রিয়া। পাতন প্রক্রিয়ায় কিভাবে পানি বিশুদ্ধকরণ করা হয়ে থাকে এটি আমাদের সকলের জানা প্রয়োজন। পাতন প্রক্রিয়ার কথা তোমরা পূর্ববর্তী ক্লাসে নিশ্চয় পড়ে এসেছো, তারপরেও আমি একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিই। যখন খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হয় তখন পাতন প্রক্রিয়ায় পানি কিন্তু বিশুদ্ধকরণ করা হয়। ঔষধ তৈরির জন্য, পরীক্ষাগারে রাসায়নিক বিভিন্ন কার্যক্রমে ব্যবহার করার জন্য, পরীক্ষা নিরীক্ষার জন্য পুরোপুরি বিশুদ্ধ পানির প্রয়োজন হয়ে থাকে। তাহলে এই প্রক্রিয়ায় কিভাবে সম্পাদন করা হয়ে থাকে পাতন প্রক্রিয়াটা? তো প্রিয় শিক্ষার্থী, একটি প্রক্রিয়ায় পাত্রে পানি নিয়ে তাকে তাপ দেওয়া হয়, তাপ দিলে সেটি ফুটতে শুরু করে। এরপর যখন সেটিকে তাপ দেওয়া হয় সেটি বাষ্পে পরিণত হতে থাকে। পরে ওই বাষ্পটাকে ঘনীভূত করা হয়, ঘনীভূত করে তরল পানিতে পরিণত করা যায়। সেই বাষ্পটা সংগ্রহ করে তরল পানিতে পরিণত করা যায়। এই প্রক্রিয়ায় বিশুদ্ধ করা পানি অন্য কোনো পদার্থ বা অন্য কোনো জীবাণু থাকার সম্ভাবনা খুবই কম থাকে বা থাকেই না। তাহলে এই যে প্রক্রিয়া, বাষ্পীভূত পানিকে ধরে ঘনীভূত করা বা তরলে পরিণত করা যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে পাতন প্রক্রিয়া। ঠিক আছে, এটি বললাম যে পরীক্ষাগারে অথবা বিশুদ্ধ পানি যেখানে ওষুধ তৈরি করা হয় বা ডিস্টিল ওয়াটার যাকে বলা হয়, এই প্রক্রিয়ায় সাধারণত তৈরি করা হয় পাতন প্রক্রিয়ায়। তো এই ছিল হচ্ছে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া। এছাড়াও বিভিন্ন কারণে আমাদের দেশে পানির উৎসগুলো কিন্তু দূষণমুক্ত হচ্ছে। আমরা বিভিন্নভাবে পানি কিন্তু দূষণ করছি। ঠিক আছে, প্রতিনিয়তই নানাভাবে দূষিত হচ্ছে। গোসলের পানি, পায়খানার বর্জ্য পানি, শিল্প কারখানার পরিত্যক্ত অংশগুলো সেটি কোথায় যায়? আমরা নিশ্চয়ই না, শিল্প কারখানার সেই পানিগুলো নিশ্চয়ই কোনো পানির উৎসের মধ্যে গিয়ে পড়ছে, নদী নালা খাল বিলে গিয়ে পড়ছে এবং পানিটাকে বিশুদ্ধ এবং মারাত্মক ক্ষতি করে, বিশুদ্ধ না অবিশুদ্ধ করে তুলছে বিশুদ্ধ পানিটাকে, এবং মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, আমাদের শিল্প কারখানা থেকে পানি দূষিত হচ্ছে সেটি খুব বেশি। নদ নদীর পানির দূষণ সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে। এখন আমি একটা নদীর উদাহরণ দিয়ে বলি। বুড়িগঙ্গা নদী কোথায় অবস্থিত? ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, আমরা সকলেই জানি। কিন্তু এই বুড়িগঙ্গা নদীর পানি বর্তমানে অত্যন্ত অবিশুদ্ধ হয়ে পড়ছে। এর কারণ বিভিন্ন শিল্প কলকারখানার যে বর্জ্য পদার্থগুলো রয়েছে সেগুলো অপরিকল্পিতভাবে ওই বুড়িগঙ্গার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ফলে বুড়িগঙ্গা নদী ওই চামড়া কারখানা সহ অন্যান্য যে শিল্প কলকারখানার বর্জ্যগুলো ফেলে দেওয়ার ফলে পানিগুলো কালচে রং ধারণ করছে। এ নিয়ে বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন, সংবাদ মাধ্যমে কিন্তু প্রচার প্রচারণা হচ্ছে। তারপরেও একটি বিষয় যদি আমরা না পালন করি, আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন না হই, তাহলে এই দূষণ কিন্তু কখনোই রোধ করা সম্ভব না। ঠিক আছে, তো এই পানিবাহিত রোগ, বিভিন্ন রকম রোগগুলো রয়েছে। এর ভিতরে আছে হেপাটাইটিস বি, টাইফয়েড, কলেরা, আমাশয়, জন্ডিস। এইগুলো কিন্তু এই পানি দূষণের মাধ্যমেই কিন্তু ছড়ায়। এই বিষয়ে আমাদেরকে সচেতন
থাকতে হবে। যত্রতত্র কিন্তু আমরা আমাদের মলমূত্র ত্যাগ করা যাবে না। আমরা পানির মধ্যে বিভিন্ন রকম যে অদূষিত পদার্থগুলো ফেলছি, বর্জ্যগুলো ফেলছি, সেগুলো আমরা নির্দিষ্ট স্থানে ফেলবো, পানিতে ফেলবো না। এই বিষয়ে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলো আমাদেরকে পালন করা উচিত, ঠিক আছে? তো পানিতে যে ক্ষতিকারক পদার্থগুলো রয়েছে এর মধ্যে আছে পারদ, সীসা, আর্সেনিক। পারদ মানুষের মস্তিষ্ককে বিকল করে দেয়, ত্বকের ক্যান্সার সৃষ্টি করে, এমনকি শিশু সহ মানুষের বিকলাঙ্গতা সৃষ্টি করতে পারে। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। এছাড়া যেমন পানিতে যদি সীসার পরিমাণটা বেশি থাকে, এই সীসা আমাদের মেজাজকে খিটমিটে করে দেয়, বিতৃষ্ণা বোধ করে দেয়, শরীরে বিভিন্ন রকম রোগ বালাই সৃষ্টি করতে পারে, শরীরের ত্বকের চামড়ার উপরে বিভিন্ন জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে, রক্ত শূন্যতা সৃষ্টি করতে পারে। পানিতে মিশে থাকা সীসা আমাদের কিডনি বিকল করে দিতে পারে। তাহলে দেখো কত রকম বিষয় আমাদেরকে ক্ষতি করতে পারে এই অবিশুদ্ধ পানিগুলো, পানিতে মিশে থাকা দূষণের ফলে। এরপরে মনে করো আর্সেনিক। আর্সেনিক আমাদের বিভিন্ন ত্বক এবং ফুসফুসের ক্যান্সার এবং পাকস্থলীর বিভিন্ন রোগ সৃষ্টি কিন্তু করতে পারে। কৃষিক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম ফসলের কিন্তু ক্ষতি করতে পারে। এটি মারাত্মকভাবে বিপজ্জনক, ঠিক আছে? তো এই তেজস্ক্রিয় দূষণ, পানি দূষণ, তেজস্ক্রিয় দূষণের মাধ্যমেও কিন্তু পানি দূষিত হচ্ছে। তাহলে দেখো ইউরেনিয়াম, থেরিয়াম এরকম যে বিভিন্ন উপাদানগুলো বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহার করা হচ্ছে, সেগুলো পানির সাথে মিশে পানিটাকে অবিশুদ্ধ করে দিচ্ছে, দূষিত করে দিচ্ছে। এখনই কিন্তু আমাদেরকে সচেতন হওয়া উচিত। অদূর ভবিষ্যতে আমাদের মিঠা পানি বা খাবার পানির চাহিদা কিন্তু কমে যাবে, ভূপৃষ্ঠের তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে। তোমরা হয়তো ভাবছো যে বেড়ে যাবে কিভাবে? এই পানির তাপমাত্রা অনেক মানে বছরগুলোর আগের তুলনায় বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস কম ছিল। গত 100 বছরে কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেড়েছে। তোমরা ভাবছো 1 ডিগ্রি সেলসিয়াস এটা কোনো ব্যাপার না, কিন্তু এটিই সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের উত্তরাঞ্চলের বরফ গলতে শুরু করবে এবং আমাদের নিম্ন অঞ্চলগুলো সেগুলো কিন্তু পানির নিচে প্লাবিত হয়ে যাবে। তাহলে দেখো এই বিষয়টি কিন্তু আমাদের আবশ্যিকভাবে এখনই ভাবিয়ে তোলার বিষয়। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে পানির দূষণ রোধ করতে হবে, পাশাপাশি পানি ব্যবহারে আমাদেরকে সচেতন হতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো টপিক, অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। সকালে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।